হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কলার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান টিচার। আজকে আমরা স্টার্ট করব পরিবেশ ও বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের প্রথম টপিক বল ও চাপ সম্বন্ধে। আজকে জানবো আমরা যেটা। তো প্রথমে বলে নিই যে এই চ্যাপ্টারে কি কি আছে। সেটা হচ্ছে, দেখো, 1 নম্বর বল, 2 হচ্ছে নিউটনের গতিসূত্র, 3 নম্বর হচ্ছে বলের পরিমাপ, 4 নম্বর বলের একক, আর 5 নম্বর হচ্ছে ঘর্ষণ বল। তো চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথমে জানবো না বল সম্বন্ধে। তো প্রথমে আমরা জানবো বল সম্বন্ধে। তো বল কাকে বলে? অ্যাকচুয়ালি বল কাকে বলে জানার আগে আমরা এটা জেনে নিই যে বল কোথায় কোথায় প্রয়োগ হচ্ছে। তুমি যখন হাঁটাচলা করছো, দৌড়াচ্ছ, এটা এক ধরনের বল প্রয়োগ করা হচ্ছে। এই যে আমি কথা বলছি এখন, এই যে হাত নাড়াচ্ছি, এটা ধরনের বল প্রয়োগ করছি। প্লাস দৌড়ানোর সময়, খেলা করার সময়, ইত্যাদি ইত্যাদি সময় বল প্রয়োগ করা হয়। সাধারণত কোনো গতিশীল বস্তুকে তার গতির অবস্থা চেঞ্জ করার সময় বা স্থির বস্তুকে তার স্থির অবস্থা চেঞ্জ করার সময় যেটা প্রয়োগ করি সেটাকে বল বলা হয়। তো এই যে ছবিগুলো দেখা আপাতত, এই যে বাচ্চারা যখন দৌড়াচ্ছে, এক ধরনের বল প্রয়োগ করছে। সবচেয়ে ভালো উদাহরণ হবে এটা, যে একটা ছেলে একটা বক্স, মানে কোনো এক ধরনের বক্সকে ওঠাচ্ছে যেটা খুব ভারী, এখানে বল প্রয়োগ হচ্ছে। এখানে ফুটবল কিক করছে, এটা বল প্রয়োগ হচ্ছে। প্লাস এখানে খাওয়ার, এমনকি খাওয়ার সময় আমরা বল প্রয়োগ করি এক ধরনের। তো আমরা এবার বলের সংজ্ঞা সম্বন্ধে দেখে নেব, যে বল কাকে বলে অ্যাকচুয়ালি, আর পরীক্ষাতে আসলে কি লিখতে হবে আমাদেরকে, তো সেটা দেখে নেব আমরা। তো হচ্ছে বল হলো কোনো বস্তুর উপর প্রয়োগ করা এক ধরনের টান বা ধাক্কা। তুমি কোনো বস্তু জিনিসকে টানছো বা ধাক্কা দিচ্ছ, এটা এক ধরনের বল প্রয়োগ করছি। তো অ্যাকচুয়াল বলের সংজ্ঞা হচ্ছে এটা, যে কোনো গতিশীল বস্তুর গতি অবস্থা বা স্থির অবস্থা পরিবর্তন করার জন্য বা পরিবর্তনের চেষ্টা করার জন্য বাইরে থেকে যা প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় বল। মানে এখানে আছে গতিশীল বস্তুর গতি অবস্থা পরিবর্তন করার জন্য, বা স্থির বস্তুর স্থির অবস্থা পরিবর্তন করার জন্য, বা চেষ্টা করার জন্য কেমন লেখা হলো এখানে? এখানে লেখা হয়েছে যে কোনো ভারী বস্তু আছে যেটা তোমার ক্ষমতা নেই, যেটা নড়ানোর, যেমন দেওয়াল আছে, দেওয়ালকে যত ধাক্কা দাও ওটা নড়বে না। এই কারণে বলা হচ্ছে চেষ্টা করার জন্য। আর আরেকটা উদাহরণ হবে যে কোনো গতিশীল বস্তু, যেমন কোনো ট্রাক তোমার দিকে এগিয়ে আসছে, তুমি কি ওটা ধাক্কা দিয়ে থামাতে পারবে? নিশ্চয়ই পারবে না। কিন্তু চেষ্টা তো করতে পারবে না, এই কারণে বলা হচ্ছে চেষ্টা করার জন্য বা থামানোর জন্য। কিন্তু কোনো একটা ছোট্ট বল, যেমন ফুটবল তোমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, সেটা কিন্তু তুমি চাইলে থামাতে পারবে। তাই এখানে বলা হয়েছে চেষ্টা করার জন্য বা পরিবর্তন করার জন্য। মানে কোনো গতিশীল বস্তুর গতি অবস্থা বা স্থির বস্তুর স্থির অবস্থা পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা, তাকে বল বলা হয়, বাইরে থেকে যা প্রয়োগ করে যেটা। এরপরে আছে নিউটনের প্রথম গতিসূত্র। তো নিউটনের প্রথম গতিসূত্রে কি বলছে, যে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, তাহলে তাহলে কি হবে না, স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থেকে যাবে, এবং সেটা সরলরেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে। সর্বদা সমবেগে গতিশীল থাকবে। এটাই স্যার আইজাক নিউটন আমাদের বলে গেছে। তো আমরা এখান থেকে এটা বলতে পারি যে স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে, আর গতিশীল বস্তু আগে থেকে যেদিকে যে বেগ নিয়ে চলছিল সেই দিকে সেই বেগ নিয়ে, অর্থাৎ সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। নিউটনের গতিসূত্র আমরা দেখে নিলাম। তারপরে নিউটনের গতিসূত্র পড়ার পর কিছু একটা বুঝতে পারলাম না, তার যে কনক্লুশন যেটা এলো, যে কনক্লুশন লেখা আছে এখানে, সিদ্ধান্ত যেটা কি এলো, যে সিদ্ধান্ত এটা এলো যে আমরা নিউটনের গতিসূত্র পড়ার পরে বোঝার পরে এটা বুঝতে পারলাম যে এখানে থেকে আমরা বলের ধারণা পাবো। আর নতুন জিনিস পাবো যেটা জাড্য ধর্ম বলে। তোমাদের জাড্য ধর্ম ক্লাস 7-এও ছিল, পরবর্তীতেও আছে, 9-এও আছে। এইটা তো বিশেষ কিছু নেই, আমি তো বলে দিচ্ছি। তো আমরা প্রথমে পাই বলের ধারণা আর জাড্য ধর্ম সম্পর্কে জানতে পারি। এবার বলের সংজ্ঞা তো আমরা একটা পড়ে নিলাম, তাহলে জাড্যটা কি সেটা দেখি। জাড্য দেখো, জাড্য হচ্ছে প্রতিটা বস্তু তার নিজের গতি অবস্থা বা স্থির অবস্থা ধরে রাখতে চায়। কোনো স্থির বস্তু বা কোনো স্থির থাকা বা সমবায় গতিশীল থাকা বস্তুর এই ধর্মকে, মানে কোনো গতিশীল বস্তু সমবায় গতিশীল হচ্ছে, ও তার নিজের ওই ধর্মটাকে বজায় রাখতে চায়। আর স্থির বস্তু কি হচ্ছে, সর্বদা স্থির থাকছে সারা জীবন। এই যে ধর্মটা বজায় রাখার যে ধর্মটা বলেন না, এটাকে বলা হয় জাড্য। জাড্য হচ্ছে 2 প্রকার, কি কি না, স্থিতিজাড্য, গতিজাড্য। এই যে জাড্য 2 প্রকার, গতিজাড্য আর স্থিতিজাড্য। গতিজাড্য এখান থেকে বুঝতে পারা যাচ্ছে কি সম্বন্ধ হবে, নিজের বস্তুটা যখন তার নিজের গতিশীল অবস্থা ধরে রাখতে চাইবে তখন সেটাকে বলা হয় গতিজাড্য, আর বস্তুটা যখন তার স্থির অবস্থাকে সারা জীবনের জন্য ধরে রাখতে চাইবে সেটাকে বলা হয় স্থিতিজাড্য। তো স্থিতিজাড্য একটা উদাহরণ দিয়ে বলছি। শীতকালে যখন
শীতকালে যখন কি নতুন নতুন সোয়েটার বের করি আমরা, সেটা তো তোলা থাকে, কোথাও না কোথাও রাখা থাকে, তো দেখবো ওর মধ্যে ধুলো জমে যায়। ধুলো জমে যায় ওই সোয়েটার যে ফাঁক ফাঁক থাকে ছোট ছোট, তখন ধুলো জমে যায়। তো ওই ধুলো যখন তুমি জোরে জোরে বাড়ি মারবো ওটাতে, ওই ধুলোগুলো ঝরে পড়ে, একটা কারণে পড়ে, এই জাড্ডের কারণে। ওই কি হলো, তুমি এখন কি করলে, যে তুমি সোয়েটারে বল প্রয়োগ করলে, তো সেই সময় কি হলো, সোয়েটারটার অবস্থান পরিবর্তন হয়ে গেল। কিন্তু ওই যে ওর ভিতরে যে ছোট ছোট যে পড়ছিল, ওখানে যে ধূলিকণাগুলো ছিল, ওরা চাইছিল যে আমি আমার এই জাড্য ধর্মকে বজায় রাখবো, মানে স্থির অবস্থাকে স্থির রেখে দেবো, চেঞ্জ করবো না। এই কারণে ওরা কি করলো, স্থির থেকে গেল। ফলে ওই যে যে ফুটো যে ছোট ছোট যে সরু ছিদ্রগুলো ছিল, তো ওখান থেকে ওরা সরে পড়লো, মানে পড়ে গেল। এই কারণে সোয়েটারকে বা কোনো কম্বলকে যদি আমরা শীতকালে বাড়ি মারি, দেখবে ওখান থেকে ধুলো ঝরে পড়ে স্থির জাড্যের কারণে। তো এর পরবর্তী টপিক হচ্ছে বলের পরিমাপ ও তার একক। তো বলের পরিমাপ ও তার একক বলার আগে আমি একটা জিনিস বলে দিই, যেটা অলরেডি তোমরা ক্লাস 6 এবং 7 এ জেনে এসে পড়ে এসছো, যে ত্বরণ কাকে বলে। কোনো বস্তুর প্রতি সেকেন্ডে, এই যে কোনো বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির যে হার, বেগ বাড়ছে, বেগ প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি পেলো, কতটা বাড়লো, সেটাকে বলা হয়, ওই বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। নেক্সট আছে মন্দন। কোনো বস্তুর প্রতি সেকেন্ডে বেগ হ্রাসের হারকে, হ্রাস মানে হচ্ছে কমে যায়, বেগ প্রতি সেকেন্ডে দেখাচ্ছে কোনো বস্তুর একটা বেগ কমে যাচ্ছে প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড কমে যাচ্ছে, তো সেটাকে আমরা, সেটা যে হারে রূপান্তর করি, তাহলে সেটাকে বলা হয় মন্দন। কোনো বস্তুর প্রতি সেকেন্ডে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। এরপর একটা জিনিস আছে মাস। ভর কাকে বলে? মাস কাকে বলে? মাস হচ্ছে সেটাই, যে কোনো বস্তুর মধ্যে কতটা পরিমাণ পদার্থ আছে, কতটা ম্যাটার আছে, অ্যাকচুয়ালি ও কি কি নিয়ে গঠিত, কতটা জিনিস ওর মধ্যে আছে, কতটা পদার্থ, সেটাকে ওই বস্তুর মাস বলে। এরপরে আছে একটা নতুন টার্ম, যেটা ভরবেগ বলে, ভরবেগ। ভরবেগ কথাটার মধ্যে লুকিয়ে আছে, দেখো ভর ও বেগ, মানে ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে গতির যে পরিবর্তন হয়, বা গতীয় ধর্মের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ভরবেগ। তো ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি, ইংলিশ অক্ষর ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি ইকুয়াল টু কি লিখবো, ভর ইন্টু বেগ। এখানে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা আমি লিখেছি, দেখো যে পি সমান হচ্ছে এম ইন্টু ভি। এম হচ্ছে মাস আর ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ। তো পি কে, ভরবেগকে এভাবে লিখতে পারি যে পি ইকুয়াল টু এম ইন্টু ভি, এটা মানে হচ্ছে ভরবেগ। তো একটু আগে আমরা দেখলাম যে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। তো এই যে ত্বরণ, যে হার যেটা বলছিলাম, হার কি অ্যাকচুয়ালি? হার হচ্ছে যে কোনো কিছুকে টাইম দিয়ে ভাগ করে দাও, মানে হার মানে হচ্ছে অন বাই সময়। দেখা যাচ্ছে বাজারে কোনো তুমি সবজি কিনতে গেলে বা কিছু কিনতে গেলে, দেখা যাচ্ছে আজকে কোনো একটা দাম ছিল, ধর 100 টাকা দাম ছিল সেটার, পরবর্তী দিন গেলে সেটার দাম বেড়ে হচ্ছে 200। তোমার যদি বলে যে ওই জিনিসটার, ওই সবজিটার দাম বৃদ্ধির হার কত, একদিনে দাম বৃদ্ধির হার কত, তাহলে কিভাবে বের করতে হবে, যে ওটা 100 বাই সময়, মানে একদিন, এভাবে বের করতে হবে ওটাকে। হার মানে হচ্ছে অন বাই সময়। তোমাকে যে কোনো কিছু হার বের করে দেখ না কেন, তুমি কি করো, ওটাকে অন বাই টাইম দিয়ে গুণ করে দাও, ওটা যেটা উত্তর হয় সেটা হচ্ছে হার বলে ওটাকে। আর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। বেগ মানে কি, কোনো একটা বস্তু ইউ গতিবেগ চলছিল, আমার প্রাথমিক গতিবেগ ইউ ধরে নিচ্ছি, তার পরবর্তীতে গতিবেগ বেড়ে কি হলো, ভি হলো, ভি, এটা বেড়ে গতিবেগ হলো। তাহলে বেগ বৃদ্ধি কতটা হলো, বেগ বৃদ্ধি কিভাবে বের করবো, বিয়োগ করে বের করতে হবে নিশ্চয়, তো বিয়োগ করি এটাকে, বেগ বৃদ্ধি ইকুয়াল টু অন্তিম গতিবেগ ভি, কারণ ভিটা বেশি ইউ এর চাইতে, মাইনাস ইউ, এটা কি হলো, বেগ বৃদ্ধি হলো। তো আমাদেরকে কি বের করতে বলেছে, ত্বরণ বের করতে বলেছে। তো ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটাকে আমরা এ দ্বারা লিখতে পারি, কারণ ত্বরণের ইংলিশ মিনিং হচ্ছে অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশন বাংলা হচ্ছে ত্বরণ। তাই এ দ্বারা এটাকে প্রকাশ করতে পারি। তো এই যে ভি মাইনাস ইউ বাই টি যেটা লিখলাম, যে বেগ বৃদ্ধির হার, অন বাই সময়কে বলা হয় হার, এটা হচ্ছে বেগ বৃদ্ধি হচ্ছে এটা, ভি মাইনাস ই বেগ বৃদ্ধি হচ্ছে, আর টাইম দিয়ে ভাগ করলে সেটা হার পাচ্ছি, তো বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, আর ওটাকে ইংলিশে বলা অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন যেহেতু বলা হয়, তো ওর প্রথম যে অক্ষরটা এ দিয়ে শুরু হচ্ছে, তাই এই ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, এখানে একটা বোর্ডে দেখো কোশ্চেন আছে একটা ভালো,
যে এম ভরের একটি ফুটবল ইউ গতিবেগ, প্রাথমিক গতিবেগ ইউ বেগে চলছিল। চিন্টু চিন্টু নামে একটা ছেলে কি করলো, ওই ফুটবলটাকে লাথি মারলো, কিক করলো, একটা কিক দিল, তার মারার ফলে বলটির অন্তিম গতিবেগ হলো ভি। তাহলে বলটির ওপর চিন্টু কত বল প্রয়োগ করেছিল এবং বস্তুটির ত্বরণের মান কত। বল প্রয়োগ করেছিল এটা পরে বের করছি, কারণ বলা হয়নি এখনো বল কিভাবে বের করতে হয়। তা আমরা প্রথমে ত্বরণের মানটা বের করবো। বস্তুর ত্বরণের মান কত? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। বেগ বৃদ্ধি তাহলে আমাদের কি বের করতে হবে? প্রথমে আমরা লিখে নেব কি, প্রাথমিক গতিবেগ লিখে নেব। প্রাথমিক গতিবেগ আমি এটা পদে লিখছি, জাস্ট পয়রা ফল আকার লিখলাম। প্রাথমিক গতিবেগ হলো ইউ, অন্তিম গতিবেগ হলো ভি। তাহলে বেগ বৃদ্ধি কত হলো? বেগ বৃদ্ধি হলো অন্তিম গতি ভি, যেহেতু ও কিক করেছিল নিশ্চয়ই ভি বেশি হবে। কিক করে মানে বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করলে তো ওর ভেলোসিটি বাড়বে তো না, তাই ভি এর মান বেশি হবে। তাহলে বেগ বৃদ্ধির হার মানে বেগ বৃদ্ধি বের করবো প্রথমে আমরা। বেগ বৃদ্ধি ইকুয়াল টু বেগ বৃদ্ধি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। আর আমাদের কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে ত্বরণের মান বের করতে হলে ত্বরণের মান ত্বরণ কি করে বের করবো? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তার মানে এটাকে অন বাই টাইম দিয়ে নিশ্চয়ই গুণ করে দিলেই ত্বরণ পেয়ে যাবো। তো বের করো এবার ত্বরণ। ভি মাইনাস ইউ ইন্টু অন বাই টাইম হার ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। একটু আগে এটা কি বললাম যে ত্বরণের ইংরেজি হচ্ছে এক্সেলারেশন, তাই এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। উত্তর মানে অ্যাক্সেলারেশন এ হবে। আর সেটা আমি খালি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে দেখালাম, এখানে উদাহরণ হয়। এখানে ভি এর জায়গায় কোনো গতিবেগ বলে দেবে, ইউ এর জায়গায় প্রাথমিক গতিবেগ বলে দেবে, আর অন্তিম গতিবেগ কিছু একটা বলে দেবে, বিয়োগ করে টাইম দিয়ে ভাগ করতে, কতটা টাইমে সেটা অ্যাচিভ করলো, ওই গতিবেগটা কতটা টাইমে বাড়লো সেটা দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পাবো। নেক্সট, এই বলের এটা আমি পরে বলছি আসার পর। ওজন কাকে বলে? আমরা এতক্ষণ যেটা পড়ছিলাম যে মাস, যে যার আমরা জানি যে এই দোকানে কিছু কিনতে হলে কিসে কিনি না, কেজিতে কিনি বা গ্রামে কিনি, তাই তো? তো ওটা অ্যাকচুয়ালি ওটার মাস বলা হয়, ভর বলা হয় ওটাকে। তো ওটাকে অ্যাকচুয়ালি ওজন বলে না। তো ওজন হচ্ছে সেটাকে যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা কতটা জোরে টানছে বা কতটা বল দ্বারা টানছে, সেটাকে বলা হয় ওই বস্তুর ওজন। এই ওজনের একক হচ্ছে নিউটন, এর একক নিউটন আর সিজিএস 9 হবে। আর যেটা বললাম, আর যেটা এখানে আছে দেখো, যে ওজন কিভাবে বের করো, কোনো বস্তুর ওজন ইকুয়াল টু কি হবে? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এই যে অভিকর্ষজ ত্বরণ, এটা নতুন একটা জিনিস, এটা পরের চ্যাপ্টারের জিনিস, যেখানে স্পর্শ ছাড়া প্রতিক্রিয়া বল যেটা আছে। তো ওই চ্যাপ্টারের জিনিস, এটা আমরা যখন ওখানে আসবো তখন জেনে নেবো। ওটা আপাতত খালি এটা মনে রাখো যে জি হয় এই অভিকর্ষজ ত্বরণ, একটা বলে কিছু হয় ত্বরণ বলে, ত্বরণের আর একটা ভাগ সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। তো জি এর কিছু মান আছে কটা, দেখো। জি এর মান হচ্ছে সিজিএস পদ্ধতিতে 981 সেমি পার সেকেন্ড স্কয়ার। সেমি পার সেকেন্ড স্কয়ার 981। তো সিজিএস এর ফুল ফর্ম হচ্ছে সেমি, গ্রাম এন্ড সেকেন্ড। আর এসআই ইউনিভার্সাল ইউনিট, যেটা কেজি মিটার পার সেকেন্ড বলা হয়। কেজি মিটার পার সেকেন্ড ইউনিটে এসআইতে জি এর মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে 9.81 লেখা আছে এখানে, এটা তুমি এবার 9.8 লেখা যেতে পারে, হিসাবের সুবিধার্থে 9.8 লেখা যেতে পারে ওটাকে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে একটা কোশ্চেন আছে, 10 কেজি ভরের কোনো বস্তুর ওজন কত হবে? কেজি। আচ্ছা, ভরের একক কি কি হয়? ভরের একক দুই ধরনের হয়, কি কি? একটা গ্রাম হয়, একটা কেজি হয়। গ্রাম হচ্ছে সিজিএস একক, আর কেজি হচ্ছে এসআই একক। তো আমাকে কি বলেছে যে 10 কেজি ভরের কোনো বস্তুর ওজন কত হবে? আমরা ওজন সূত্র কি দেখলাম? ওজন সূত্র দেখলাম যে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ এটা বসাবো এখানে, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ভরকে আমরা লিখছি এম দিয়ে, ইন্টু জি, আর ওয়েট লিখছি ডাব্লিউ, ওয়েট, ওজনের ইংলিশ ওয়েট, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। ভর কত দেওয়া আছে? 10 কেজি দেওয়া আছে এখানে, 10 লিখলাম। জি এর মান কোনটা লিখবো? জি কোনটা লিখবো? এই 10টা কিসে দেওয়া আছে? এসআইতে দেওয়া আছে কেজি। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে যখন যে এককে চাইবে তখন আমরা সেই এককে সেটা বের করব। হ্যাঁ, তো যেহেতু এটা কেজিতে দেওয়া আছে, তাহলে আমরা নিশ্চয়ই জি এর মান, জি এর যে মানটা সেটাও এসআইতে নিতে হবে। কেজি যেহেতু এসআই একক, তো জি এর মান এসআইতে কি আছে?
জি এর মান এসআই তে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। হিসাবের সুবিধার্থে আমরা কি লিখতে পারি, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারি। লেখো, গুণ করলে কত হবে, একটা দশমিক আছে এটা তুলে দিলে তো গুণ হয়ে যাবে, না 98। একক কি হবে, নিউটন নিশ্চয়ই, কারণ আমরা এসআই তে করলাম তো, এটা পুরোটা এসআই তে তো, কেজি, তারপরে 9.8 সবগুলো এসআই তে, তাহলে উত্তরও এসআই তে হবে নিউটন নিউটন। তাহলে 10 কেজি ভরের কোন বস্তুর ওজন হচ্ছে 98 নিউটন। ওকে, এরপরে আরেকটা কোশ্চেন আছে, 5 গ্রাম ভরের কোন বস্তুর ওজন কি হবে? 5 গ্রাম, এই গ্রামটা কি একক, এসআই একক, এসআই না না সিজিএস একক, ওটা সিজিএস, তাহলে সিজিএসই লিখতে হবে। তো এখানে যদি জি এর মান যদি 9.8 নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই তো। তাহলে এটা বের করো এবার, যে 5 গ্রাম ভরের কোন বস্তুর ওজন কত হবে। 5 গ্রাম ভরের বস্তু, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি, এম মানে ভর, জি মানে অভিকর্ষজ ত্বরণ। ভর কত আছে, 5 গ্রাম, পাশে লিখছি 5 গ্রাম। এবার ত্বরণের মান কত লিখবো, অভিকর্ষজ ত্বরণের মান 981 সেমি পার সেকেন্ড স্কয়ার। ইকুয়াল টু 5 একে 5, 5 40, 4 45। এটা কি একক কি হবে, ডাইন হবে, ডিআইএন। তো 5 গ্রাম কোন ভরে, 5 গ্রাম ভরে কোন বস্তুর ওজন হচ্ছে 4905 ডাইন। ওকে, ওজন এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করব আমরা। ওয়েট প্রথম অক্ষর কি ডাব্লিউ, তা ওজনকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। ডাব্লিউ, আর ভর হচ্ছে এম, আর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি। অভিকর্ষজ ত্বরণ এই জি দ্বারা প্রকাশ করেছে, জি দ্বারা প্রকাশ করা এটাকে, ছোট হাতের জি। ওকে, নেক্সট। একটু আগে দেখলাম না যে কোশ্চেনটা ছিল যে চিন্টু কতটা বল প্রয়োগ করেছিল, এবার আসবে এটা পড়ার পর নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা পড়ে নিই একবার, দেখে নিই। নির্দিষ্ট ভরের কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান, নির্দিষ্ট ভরের কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান ওই বস্তুর ভর ও বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। 1 সেকেন্ডে, এই যেটা বলছিলাম 1 সেকেন্ডে কতটা ওর ভরবেগে পরিবর্তন হচ্ছে তার হার বের করতে হবে আমাদেরকে, মানে 1/টাইম দিয়ে গুণ করতে হবে, ভরবেগ কতটা পরিবর্তন হচ্ছে তার সমানুপাতিক বা সমান যে ফোর্স আমরা পাবো কোনো বস্তুর উপর নির্দিষ্ট ভরের কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান, ক্রিয়াশীল বলের মান হচ্ছে ফোর্স এফ, ওটা লেখা আছে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। ভর ও বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক ভর, এটা হচ্ছে এম, আর ভর ও বেগ, ভরবেগ কি, ভরবেগ পি ইকুয়াল টু এম ইন্টু ভি, তাই তো, এম ইন্টু ভি ভরবেগ। তাহলে কোন একটা বস্তু ধরো এই একটা ট্রাক যাচ্ছে, ট্রাকের ওর একটা নির্দিষ্ট ওজন আছে, ওটা নিশ্চয়ই চেঞ্জ হবে না কোনোদিন, কোনোদিন মানে কি, তখন তো চেঞ্জ হবে না, যখন বের করছি ওর ভেলোসিটি বাড়তে পারে কিন্তু ওর মাস কিন্তু তখন চেঞ্জ হবে না, তাই মাসটা সবসময় সমান থাকে ভরটা। তাহলে কি চেঞ্জ হচ্ছে, বেগ চেঞ্জ হচ্ছে। তাহলে ভর বেগের পরিবর্তনের হার যদি বের করতে বলে, তাহলে ভরটা সেম থাকছে, তাহলে বেগ পরিবর্তন হচ্ছে। তো বেগ যখন বেগ যেটা পরিবর্তন বের করিনি তার হার বের করলে ভর বেগের পরিবর্তন হার পেয়ে যাবো আমরা, তাই তো। হ্যাঁ, তাই সেটাই তো পাচ্ছি, কারণ এম তো পরিবর্তন হচ্ছে না, ভি পরিবর্তন হচ্ছে, তাই ভি এর পরিবর্তনের হার বের করো আমরা। তাহলে বের করো, ওই যে প্রাথমিক গতিবেগ যদি ইউ হয় আর অন্তিম গতিবেগ ভি হলে ওটা যদি টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে ভরবেগের পরিবর্তন হার পেয়ে যাবো। তাহলে ইউ মাইনাস ভি বাই টি, একটু আগে দেখালাম ইউ মাইনাস ভি বাই টি কে একটা জিনিস দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। ইউ মাইনাস ভি মানে বাই টি মানে কি, এটাই তো সেই ত্বরণ যেটা দেখালাম যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, সেটা ত্বরণ তো এটা না। তাহলে এটা কি লিখে দেবো আমরা, এটা লাগবো না, আমরা এটাকে সাবস্টিটিউট করে এ লিখবো, ওটাকে এম ইন্টু এ। এই যখনই হার বের করে দিলাম না, এই যে ভরবেগের পরিবর্তনের হার, তখন এটা কি হলো, ফোর্স হয়ে গেল এফ।
এটাকে আর পি লেখা যাবে না, এটাকে ফোর্স লিখতে হবে। পরিষ্কার লিখছি, অতএব এফ সমান এম ইন্টু এ। এবার আমরা আসবো কনক্লুশনে। সূত্র পড়ে নিলাম তো, ফার্স্ট সূত্র পড়ার পর কনক্লুশনে এসেছিলাম সিদ্ধান্ততে। তো এবার এটাও সিদ্ধান্ততে আসবো কি না, নিউটন দ্বিতীয় গতিসূত্র পড়ার পরে আমরা কি জানতে পারলাম আর কি শিখতে পারলাম সেটা দেখবো কনক্লুশন। তো কনক্লুশন বা সিদ্ধান্ত, আমরা নিউটনের গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র থেকে ভর ও বেগ সম্বন্ধে জানতে পারি আর বলের পরিমাপ করতে পারি। বলের পরিমাপ যেটা, যে ফোর্স আমরা প্রয়োগ করছি সেটা কিভাবে পরিমাপ করবো, মাস ইন্টু তার অ্যাক্সেলারেশন, বেগের পরিবর্তনের হার, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এর আগে যেটা কোশ্চেনটা দেখালো না, যেখানে কতটা বল প্রয়োগ করেছিল, তো সেই বল বের করে চলো এবার। ওকে, সেই কোশ্চেনটা যেটা যেটা এটা এই পার্টটা যেটা বাদ রেখেছিলাম, চিন্টু কতটা বল প্রয়োগ করেছিল ফুটবলটির উপর, ওই যেটা প্রমাণটা দেখালাম না, সেম কোশ্চেন সেম ভাবে আসবে এটা। যে প্রাথমিক গতিবেগ কত, প্রাথমিক গতিবেগ হচ্ছে ইউ, অন্তিম গতিবেগ হচ্ছে ভি। কতটা বল প্রয়োগ করেছিল, তাহলে আমরা কি বের করবো প্রথমে, মাসে এই বলটার ভর নিচে সেম থাকবে, ওই যখন বলটা খেলছিল তখন যে ভরটা ছিল মাসে এই বলটার, একটু পরে কি বলতে ভর চেঞ্জ হয়ে যাবে, ভর চেঞ্জ হবে না নিশ্চয়ই, তো ভরটা সেম থাকে, তো ভরটা আমরা সেম ধরছি যে বলটির ভর এম, এটা সেম থাকবে। তো ভর যদি সেম আসে তাহলে আমরা খালি বেগের কতটা পরিবর্তন হলো তার হার বের করব। বেগের পরিবর্তন কি হবে, বেগের পরিবর্তন ইকুয়াল টু ভি মাইনাস ইউ। বেগের পরিবর্তনের হার বের করো এবার, ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে বেগের পরিবর্তনের হার, যেটাকে বলা হয় অ্যাক্সিলারেশন, ইকুয়াল টু এ। বেগের পরিবর্তন হার পেলাম, এবার কি বের করতে হবে আমাকে, ভর বেগের পরিবর্তনের হার বের করতে হবে আমাকে। কারণ নিউটন বলে গেছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ওই বস্তুটি ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক বা সমান। অতএব ভরবেগের পরিবর্তন হার বের করলে নিশ্চয়ই ফোর্স পেয়ে যাবো। আর আমাদের কোশ্চেনে কি বলেছে যে চিন্টু কতটা বল প্রয়োগ করেছিল, ফোর্স বের করে চলে এবার। অতএব বলটির ওপর প্রযুক্ত বল সমান এফ সমান বলটির ভর ইন্টু ত্বরণ অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে বস্তুর উপর কতটা বল প্রয়োগ করেছে চিন্টু সেটার মান। আর তোমাদেরকে পরীক্ষায় এভাবে দিতে পারে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটা প্রকাশ করে, তখন এভাবে প্রকাশ করতে হবে যে ধরি কোন একটা এম ভরের একটি ফুটবল ইউ গতিবেগ নিয়ে চলছিল, কিছুক্ষণ পরে তার গতিবেগ বেড়ে হলো ভি, অতএব বলটির অন্তিম তাহলে ভরবেগের পরিবর্তন হার কত হলো এবার লিখবে। তারপরে ওই যে আমি যে এর আগে যেটা লিখলাম ওটা লিখার পরে এবার এম এফ সমান এম ইন্টু এ, এটা লিখবে, দিয়ে বলবে পাশে লিখে দেবে প্রতিষ্ঠিত। ওকে, আমরা দেখলাম যে বলের তো পরিমাপ করছিলাম আমরা, কিন্তু ওটাই করছিলাম যেটাকে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করছি। কিছু কিছু জিনিস থাকে না বাইরে থেকে বল প্রয়োগ করছে না, যেটা পৃথিবী বল প্রয়োগ করে, যেটা তাহলে তোমার হাতের উপর একটা এই পেনটা রাখছি আমার হাতের উপরে, এইভাবে রাখছি তো, দেখো কোন একটা একটা কিছু, যদি কোনো একটা বাটকারা বা কিছু আমি পেনটা রাখছি আপাতত, আমার হাতের উপরে একটা পেনটা বল প্রয়োগ করছে, কিন্তু বল প্রয়োগ করছে কোন দিক থেকে, নিশ্চয়ই এরপরকে বল প্রয়োগ করছে না পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা একে নিচে টানছে, আর আমি এটাতে বাধা দিচ্ছি, এই কারণে বলটা এখনো পড়েনি। আমি কি বাধা দিচ্ছি নাকি একটা বিপরীতে ফোর্স দিচ্ছি যেটা ওই ফোর্সটার সমানুপাতিক বা সমান 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 ফোর্স দিচ্ছি, তার ফলে এটা এর উপরে কোনো মানে বস্তুটি কোনো ত্বরণ উৎপন্ন হয়নি এবং নিচে পড়েনি, এটা ছেড়ে দিয়েছে নিচে পড়ে যাবে। তো এই ধরনের বস্তুতে মানে পৃথিবী কতটা বল দ্বারা কোনো বস্তু টানছে বা তার ওজন কত সেটা মাপার জন্য এই ধরনের যন্ত্র ইউজ করা, সেটা হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। স্প্রিং তোলা যন্ত্র এভাবে বানানো হয় যে একটা স্প্রিং টানলে টানলে কি বড় হয়ে যায়, তো হ্যাঁ বড় হয়ে যায় নিশ্চয়ই। তো এবার কি করলাম, আমরা একটা স্প্রিং টাঙালাম, সিলিং একটা স্প্রিং টাঙালাম, তারপর ওর নিচে 1 কেজি কোনো ভরের বস্তুকে রাখলাম, তাহলে কি হবে, স্প্রিংটা নিশ্চয়ই বড় হবে। আর পাশে একটা কি স্কেল রাখলাম যে কতটা বড় হচ্ছে সেটা মাপবো ওটা দেখার জন্য।
1 কেজি ভরের কোনো বস্তু রাখলাম, সেটাতে স্পিন ডিস্কটা বড় হলে মার্ক করে নিলাম, এই যে মার্ক করেছি যেরকম। তারপর রাখা হলো 2 কেজি ভরের বস্তু। এই পদ্ধতি কাজে লাগিয়ে এক ধরনের যন্ত্র তৈরি করা হয়, যেটাকে ওজন মাপা হয় যেটাতে। তো সেটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। আর স্প্রিং তুলা যন্ত্রের দুই দিকে যখন সেম ওজন, সেম ফোর্স দেওয়া হয় না, তখন একটা মান আসে, সেটা হচ্ছে ওর মান অ্যাকচুয়ালি, মানে ওর পার্ট যেটা আছে সেটা হচ্ছে ওই বস্তুর ওজন বা পার্ট। এখানে লেখা আছে দেখো, ধরা যাক তুমি স্প্রিংকে দুই দিক থেকে টানলে, আর স্প্রিং তোলা কাটা হচ্ছে 3 কেজির। অর্থ কি? এর অর্থ হচ্ছে তুমি এই দিক থেকে 3 নিউটন, মানে 3 কেজি হওয়ার জন্য যতটা ফোর্স দেওয়া দরকার সেটা দিয়েছো, এদিক থেকে 3 কেজি পার্ট দেখানো যতটা ফোর্স দেওয়া দরকার সেটা দিয়েছো। এটা বোঝায় যে তুমি দুই দিকে 3 কেজি পার্ট হওয়ার জন্য কতটা ফোর্স দিয়েছো, সেটাই বোঝায় যে দুই দিকে তুমি সমান ফোর্স দিয়েছো 3 কেজি পার্ট নেওয়ার জন্য। বলের পরিমাপ, বল কাকে বলে, সবকে আমরা দেখে বলের পরিমাপ করে নিলাম। এবার দেখো বলের একক কি আছে, একক বলের। তো বলের পরম একক যেটা অ্যাকচুয়ালি ইউজ করি আমরা, সেটা হচ্ছে ডাইন। মার্ক করে দিচ্ছি আমি। বলের পরম একক ডাইন। ডাইন কিন্তু সিজিএস পদ্ধতিতে বলা হয় এটাকে, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। আর এটা হচ্ছে বলের পরম পরম একক। ওকে, আর একটা একক হয় যে নিউটন, যেটাকে এসআই পদ্ধতিতে বলা হয়। এসআই পদ্ধতিতে বলা একক নিউটন। আর এই সম্পর্কটা মনে রাখবে যে অন নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। অন নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। আর অন ডাইন ইকুয়াল টু হচ্ছে অন গ্রাম ইন্টু অন সেমি পার সেকেন্ড স্কোয়ার। নিউটন ইকুয়াল টু হচ্ছে অন কেজি ইন্টু অন মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সম্পর্কগুলো মনে রাখতে হবে তোমাদেরকে অঙ্ক সলভ করার জন্য। আর 1 কেজি ওয়েট ইকুয়াল টু হচ্ছে 9.8 অন নিউটন। মানে কোনো 1 কেজি ভরে কোনো বস্তুকে পৃথিবী কতটা বল দ্বারা টানছে সেটাকে বলা হয় 1 কেজি ওয়েট। হ্যাঁ, 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী কতটা বল দ্বারা তার অভ্যন্তরের দিকে টানছে সেটাকে বলা হয় 1 কেজি ওয়েট। ওকে, এখানে গ্রামে লেখা আছে অবশ্য, যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল প্রয়োগ করে বা যে বল দ্বারা তার অভ্যন্তরের দিকে টানছে সেটাকে বলা হয় 1 গ্রাম ভার। এই 1 গ্রাম ভারকে তোমার অভিকর্ষ ইউনিটে বলা হয়, যে বলের অভিকর্ষীয় একক হচ্ছে সিজিএস এ গ্রাম ভার, আর এসআই তে কেজি ভার, এটা কেজি ওয়েট বলে। আর 1 কেজি ওয়েট ইকুয়াল টু হচ্ছে 9.8 অন নিউটন। একটা কোশ্চেন আছে দেখো, 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে চলছে, তাহলে ওই বস্তুর উপর প্রযুক্ত বল কত? তো বল বের করার সূত্র কি জানলাম একটু আগে, নিউটনের গতিসূত্র থেকে, দ্বিতীয় গতিসূত্র থেকে জানলাম যে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এর বসিয়ে দেওয়া হয়ে যাবে। কত আছে? 10 কেজি ভরের একটি বস্তু, মাস কত? মাস মানে ভর, 10 কেজি ইন্টু একটি বস্তু এই 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, ত্বরণ কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু 10। উত্তর কত হচ্ছে? 100 নিউটন। অতএব বস্তুটার উপর প্রযুক্ত বল হচ্ছে 100 নিউটন। নিউটনের থার্ড ল, তৃতীয় গতিসূত্র, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই যেখানে লিখেছি কারণ একটা কথা লিখে রেখেছি, যে তুমি যদি কোনোদিন কারো ক্ষতি করো, তো লাইফ তোমার ওই ক্ষতি পূরণ তোমাকে একদিন করে নেবে। মানে ব্যাপার এটা, যে আমরা কোনো বস্তুর উপর বল বল প্রয়োগ করছি সেটাকে বলে ক্রিয়া বল। আর ঠিক সেই মুহূর্তে বস্তুটি আমাদের উপর যে বল প্রয়োগ করছে, আমরা কোনো বস্তুর বল প্রয়োগ করলাম, হ্যাঁ, দেওয়ালকে তুমি মারলে, তো ঠিক সেই মুহূর্তে ওই দেওয়ালটা তোমার উপর একটা বল প্রয়োগ করবে, সেটা বলে, তুমি যেটা প্রয়োগ করলে সেটা বলে ক্রিয়া। আর সেই মুহূর্তে ওই দেওয়ালটি তোমার উপর যে বলটা প্রয়োগ করলে সেটা বলে প্রতিক্রিয়া বল। সেম মুহূর্তে হবে, কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় ডিফারেন্ট বডিতে হবে, সেম বডিতে হবে না। কিন্তু তুমি ক্রিয়া করলে কার উপর? দেওয়ালের উপর করলে, আর দেওয়াল তোমার বিপরীতে করলো, তোমার হাতের উপর, তার ডিফারেন্ট বডি না এটা? তা ডিফারেন্ট বডির উপর সবসময় হবে, মানে সেম বডিতে কখনো ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে না, ডিফারেন্ট বডিতে হবে। ধরো নদীতে যে নৌকাগুলো হয়, নৌকায় চেপেছো কোনোদিন? তো নৌকায় চাপলে বুঝতে পারবে, তুমি যখন নৌকা থেকে নেমে আসো, তুমি নৌকার উপর একটা ক্রিয়া বল প্রয়োগ করছো, আর ও তোমার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তুমি কি করলে? ক্রিয়া বল প্রয়োগ করলে, তাহলে নৌকাটা পিছনে সরে গেলো একটু, আর ঠিক সেই মুহূর্তে নৌকাটা তোমার উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করলো, যার ফলে তুমি সামনে এগিয়ে গেলে। এর ফলে তুমি নৌকা থেকে পাড়ে উঠতে খুব সুবিধা হয় প্রতিক্রিয়ার কারণে। আর এই যে কারমান যে ব্যাপারটা বলছিলাম, এটা ভালো উদাহরণ হবে যে ধরো একটা স্টুডেন্ট পুরো সারা বছর খুব ভালোভাবে মেহনত করেছে, পড়াশোনা করেছে, তারপরে পরীক্ষা দিতে গেছে। আর সাপোজ কোনো একজন যে খালি পরীক্ষার আগের দিন পরে পড়াশোনা করে, এই পরীক্ষা দিতে গেছে পরীক্ষার আগের দিন পরে, তো তাহলে পরীক্ষার আগের দিন পরে পরিবর্তে পরীক্ষা দিতে হওয়ার কথা এই ব্যাপারটা, আর সারা বছর পরে যে পরীক্ষাটা দিল তার রেজাল্ট নিশ্চয়ই পার্থক্য হবে। একদিন পরে তো আর কিছু হয়ে যাবে না, আর যে এক বছর পরে তার নিশ্চয়ই পরীক্ষার ফল ভালো হবে, সে 95 100 পেয়ে যেতে পারে। আর যে একদিন পরে গেল সে কত 10 15 বা 0 পেতে পারে।
তাই তোমরা এক কাজ করো, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক রেডি করো, প্রতিদিন পড়াশোনা করো, এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করে হয়। তো নিউটনের গতিসূত্র কয়েকটা বাস্তব এক্সাম্পল যেটা দিচ্ছি, দেখো লেখা আছে অবশ্যই এখানে, যে ফুটবল কিক করা, রকেটের ঊর্ধ্বমুখী গতি। রকেট যখন উপরে ওঠে তখন কি হয়, নিচ দিয়ে ধোঁয়া বেরোতে থাকে, আগুন বেরোতে থাকে। ওই যে ধোঁয়াটা বেরোচ্ছে না, ওটা হচ্ছে এক ধরনের ক্রিয়া বল। আর ওকে যে বাতাস বা পৃথিবী যে বলটা দিচ্ছে, সেটা মানে অপোজিট যে বলটা দিচ্ছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী গতির একটা উদাহরণ। আর আকাশে যখন পাখি ওঠে, দেখবে উড়তে উড়তে অনেক সময় ডানা মেলে উঠছে, তো উড়তে উড়তে দেখবে এমনি ডানা ঝাপটানো বন্ধ করে যায়, এই নর্মাল উড়ে চলে যাচ্ছে। এটা কেন হয়? গতির কারণে হয়, আর ওই ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে হয়। আর ফুটবলে কিক করার সময় একটু পায়ে লাগে হালকা, অতও লাগে না, কারণ ফুটবলটা যখন তুমি কিক করবে তখন কি হয়, হালকা চুপসে যায়, ওখানে অত লাগে না। কিন্তু তুমি জায়গায় দেওয়ালে মারো, তুমি যত জোরে মারবে না, ঠিক তত জোরে তুমি প্রতিক্রিয়া পাবে ওখান থেকে, তোমার প্রায় খুব লাগবে তখন। আচ্ছা, তার নেক্সট টপিকে যাওয়ার আগে একটা কথা বলি। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে ঘর্ষণ টপিক। তো আমরা কি দেখেছি, যে কোনো একটা বস্তুকে, নিউটনের প্রথম সূত্রের সাথে কি পড়লাম, যে কোনো একটা বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করি, তাহলে সেটা চলতে থাকার কথা, বা কোনো গতিশীল বস্তুকে থামাতে বল প্রয়োগ করলে থেমে যাওয়ার কথা। বাট তুমি যখন কোনো একটা স্থির বস্তুকে বল প্রয়োগ করবে না, তখন সেই সময় সে নড়বে না। অ্যাকচুয়ালি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ আস্তে আস্তে বল বাড়াচ্ছ, ঠিক লাস্ট পজিশনে গিয়ে সেটা আস্তে আস্তে মুভ করতে শুরু করবে। তো নিউটনের গতিসূত্র অনুযায়ী এটা হওয়ার কথা ছিল যে বল প্রয়োগ করলে, একটু বল প্রয়োগ করলে চলতে থাকার কথা, কিন্তু বাট চলে না। কেন না? ওইখানে একটা অদৃশ্য বলের উদ্ভব ঘটে। তো সেই যে অদৃশ্য বলটা উদ্ভব ঘটে না, সেটা সেই বলটার নাম হচ্ছে ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বলের কারণেই ওই বস্তুটা তখন চলতে থাকে না। তো সেই ঘর্ষণ বল নিয়ে আলোচনা করবো এবার। দেখো, তো আমাদের আপাতত টপিক হচ্ছে, এটা হচ্ছে ঘর্ষণ ও তার পরিমাপ। তো ঘর্ষণ কি? ঘর্ষণ এক ধরনের ফোর্স টাইপের, ফোর্স টাইপ না, ঘর্ষণ এক ধরনের ফোর্স। এটা একটা, তো যেটা কি করে, বস্তুর গতিকে, সাধারণত বস্তুর গতিকে বাধা দেয়। সবসময় যে বাধা এরকম না, কিন্তু আপাতত আমাদের যে সিলেবাস যেটা আছে, সেটা হচ্ছে সাধারণত বস্তুর গতিকে ঘর্ষণ সবসময় বাধা দেয়। দেখা যাচ্ছে তুমি কোনো একটা ব্লককে সামনে দিকে ঠেলছো, তো ঘর্ষণ বল কোথায় কাজ করবে? সামনের দিকে ঠেলছো, নিশ্চয়ই তাহলে পিছন দিকে কাজ করবে। কিন্তু গতি মানে বস্তু যাতে গতিশীল না হতে পারে সেই সময়তে, ওই ব্যবস্থা করবে কি ঘর্ষণ। মানে ঘর্ষণ গতিকে বাধা দেয়, বস্তুর গতিকে বাধা দেবে। তো ঘর্ষণ, এটা সংজ্ঞাটা দেখো, পরস্পরের সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হয়। আপেক্ষিক গতি মানে হচ্ছে একটা তলের সাপেক্ষে অন্য তলের গতি। এই যে এখানে যেটা দেখাচ্ছে, এই নিচের এটা একটা তল, যেটা সমতল, আর এই যে বক্সের যে নিচে যে পার্টটুকু আছে, সেটা একটা তল ধরে নিচ্ছি। এর দুটোর একটা তল, তো দুটো তল একটা। আর এই বাচ্চাটা কি হচ্ছে, এই বক্সটাকে সামনের দিকে ঠেলছে। তাহলে এই তলের সাপেক্ষে এই উভয় তলের গতি সৃষ্টি হচ্ছে নিশ্চয়ই। এখানে যে গতি সৃষ্টি হচ্ছে না, আপেক্ষিক গতি বলে এটাকে। যে একটার সাপেক্ষে অন্যটার যে গতি, সেটাকে বলে আপেক্ষিক গতি। যেখানে গতি সৃষ্টি হচ্ছে, তাহলে যেই গতি সৃষ্টি হবে সেই ঘর্ষণ বল উদ্ভব ঘটবে। তার সঙ্গে দেখো, যে দুটি তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলে এই গতিকে বাধা দেওয়ার জন্য একটু বললাম যে ঘর্ষণ সাধারণত গতিকে বাধা দেয়। তো বাধা দেওয়ার জন্য গতির বিরুদ্ধে স্পর্শতলে সমান্তরালে, সমান্তরাল মানে কি, এই যে এটাকে ইংরেজি প্যারালাল বলে, এটা বলে সমান্তরাল। আর এই লম্বটা, এটা বলে অনুভূমিক, বলে, বা লম্বা বলে, আর এটা কি বলে, হ্যাঁ লম্ব বা অনুভূমিক। এটা হচ্ছে স্পর্শ, এটা সমান্তরালে এই রেখাটা, এই দুটো। তাহলে স্পর্শতলের সমান্তরালে মানে কোন দিকে হবে? এই বরাবর হবে নিশ্চয়ই, এই বরাবর তো আর হবে না, এটা তো সমান্তরাল না, এটা অনুভূমিক। তো সমান্তরালে গতির বিপরীত দিকে, এই ছেলেটা যখন এই বক্সটা ঠেলছে, বক্সটা কোন দিকে এগোবে? সামনের দিকে এগোবে নিশ্চয়ই, যে মোশন লেখা আছে, মোশন মানে গতি, সামনের দিকে এগোচ্ছে। আর ফ্রিকশন ফোর্স কোন দিকে হবে? নিশ্চয়ই বা এদিকে হবে, অপোজিট দিকে হবে। তো ফ্রিকশন ফোর্স দেখো, যে ডিরেকশন দেওয়া আছে অপোজিট দিকে, এটা ফ্রিকশন ফোর্সের যে ডিরেকশন, এফ লিখলাম এখানে। ফ্রিকশন মানে ঘর্ষণ, আর সামনের দিকে হচ্ছে যে মোশন হচ্ছে বস্তুটার, এম। সামনের দিকে গতিশীল হচ্ছে, আর ঘর্ষণ কাজ করছে পেছন দিকে। আবার দেখো, যে পরস্পরের সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলে এই গতিকে বাধা দেওয়ার জন্য গতির বিরুদ্ধে স্পর্শতলের সমান্তরালে যে বাধাজনিত বলের উদ্ভব ঘটে। ঘর্ষণ এক ধরনের বল, তো বাধাজনিত বলের উদ্ভব ঘটে, তাকে ঘর্ষণ বলে। এবার ঘর্ষণ কার উপর নির্ভর করে সেটা দেখতে আমাদেরকে। ঘর্ষণ নির্ভর করে সমতলের প্রকৃতির উপর, আর বস্তুর ভর কত তার উপর নির্ভর করে। মাস কত, পৃথিবী কত বা বস্তুর ওজন কত হচ্ছে, পৃথিবী ওকে কত ফোর্স দ্বারা নিজের অভ্যন্তরের দিকে টানছে, সেটার উপর নির্ভর করে। আর সমতলের প্রকৃতির উপর নির্ভর করে। ঘর্ষণ যেহেতু একটা ফোর্স, তাই এটাকে এভাবে লিখতে পারি এম ইন্টু জি। হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এম হচ্ছে বস্তুর ভর। আর যে মিউ, এটা এক ধরনের
প্রপোর্শনাল, কনস্ট্যান্ট এটা একটা। তো অ্যাকচুয়ালি এই সূত্রটা এরকমভাবে লিখতে হয়, মিউ এফ ভ্যারিজিয়াস এম জি। এই যে ভ্যারিজিয়াসটা যখন আমরা উঠিয়ে দেবো তখন একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে। তো কনস্ট্যান্টটাকে এবার লিখবো যে ইউ লিখবো প্রথমে, তারপরে হালকা দিক দিয়ে একটু দাগ দিয়ে দিল, তাহলে সেটা মিউ বলে এটাকে, মিউ ইন্টু এম জি। এই যে মিউ যেটা না, এটাকে বলে ঘর্ষণ গুণাঙ্ক। অবশ্য তোমাদের নেই, এটা খালি জেনে রাখো, পরবর্তী যদি তোমরা কেউ সায়েন্স নিয়ে পড়ো 11-এ, তাহলে এটা কাজে লাগবে। আমরা ঘর্ষণ সম্বন্ধে জানলাম, এবার জানছি যে ঘর্ষণ, এবার জেনে নেব যে ঘর্ষণের কারণ কি, মানে ঘর্ষণ কেন উদ্ভব হয়। খালি একবার জেনে রাখি এটা যে ঘর্ষণ কেন হয়। হ্যাঁ লেখা আছে, ইংলিশে লেখা আছে অবশ্য, ডিউ টু ইন্টারলকিং অফ দ্য সারফেস। দুটো সারফেস আছে, ধরো এটা, ধরো এটা বক্স আছে একটা, সমতলের উপর রাখা আছে। এটা যদি আমরা খালি চোখে দেখি না, তাহলে সেই মসৃণই মনে হয় দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবো তখন এর মসৃণ থাকে না, জিনিসটা এবড়ে খেবড়ে জিনিস থাকে, এইভাবে এইভাবে থাকে। অ্যাকচুয়ালি জিনিসটা থাকে এইভাবে, দুটো তলের মধ্যে এরকম হালকা 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 খাঁজ থাকে, প্লাস এই যে সমতল যেটা আছে মাটি বা মেঝের উপর তুমি রেখে দিয়েছো, সেখানে খাঁজ কাটা থাকে। তো এই যে খাঁজ কাটা জিনিসগুলো, এই যে যে ফাঁকগুলো আছে সেখানে ঢুকে যায়। এর ফলে ঘর্ষণ বলের উদ্ভব ঘটে। এই যে এখানে দেখো, ছবিটা দেখো, যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি এখানে প্লেন নেই, এরকম হালকা খাঁজ কাটা আছে, এটা পুরো প্লেন নেই এখানে। আমাদের খালি চোখে এটা প্লেন লাগে, কিন্তু অ্যাকচুয়ালি প্লেন থাকে না, এরকম থাকে। এই কারণে ঘর্ষণ বলের উদ্ভব ঘটে। আরেকটা কারণ হচ্ছে ডিউ টু দ্য ফোর্স বিটুইন দ্য টু সারফেস, মানে একটা সারফেস আর একটা সারফেসকে আকর্ষণ করছে, যে আসঞ্জন বল যেটা থাকে অ্যাকচুয়ালি, তো সেটার কারণে ঘর্ষণের উদ্ভব হচ্ছে। দুটো কারণে ঘর্ষণ হয়, মানে ঘর্ষণ বলের উদ্ভব ঘটে দুটো কারণে। একটা হচ্ছে আসঞ্জন বলের কারণে দুটো সারফেসের মধ্যে, আর একটা হয় ডিউ টু ইন্টারলকিং অফ দ্য সারফেস। ইন্টারলকিং মানে এই যে খাঁজ কাটা, মানে ইন্টারলকিং মানে কি, এইভাবে যেটা ঢুকে যাচ্ছে দুটো, এটা এই যে ফাঁকে যে এই যে পাটা ঢুকে যাচ্ছে, এটা আবার ইন্টারলকিং। এই যে ইন্টারলকিং হচ্ছে এই যে, এই কারণে ঘর্ষণ বলের উদ্ভব ঘটে। নেক্সট, অ্যাকচুয়ালি ঘর্ষণ সম্বন্ধে জানলাম আমরা, যে বলছিলাম যেটা গতির বিরুদ্ধে সবসময় কাজ করে। আমাদের মনে হতে পারে যে ঘর্ষণ আমাদের খালি লসই করে, কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি ঘর্ষণ আমাদের লসও করে, লাভ করে। যে কোনো জিনিসের দুটো দিক থাকে, একটা ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। ঘর্ষণের যেহেতু ক্ষতিও আছে, সেরকম কিছু লাভও আছে সেরকম। তো ঘর্ষণে কি কি লাভ, আমরা যে হাঁটা চলা করতে পারছি ঘর্ষণের কারণেই। তুমি যখন খাতায় লিখছো না, এই যে বোর্ডে লিখতে পারছি, এইগুলো এই যে দাগ টানছি, এগুলো এই ঘর্ষণের কারণে হচ্ছে। যদি ঘর্ষণ না থাকতো, এটা পিছলে যেত, লিখতেই পারতাম না, প্লাস খাতাতে লিখতে পারতাম না, হাঁটা চলা করতে সমস্যা হতো, ইত্যাদি ইত্যাদি। তাই ঘর্ষণ সবসময় যে আমাদের কি বলে লসের জন্য কাজ করে এরকম না, অনেক সময় ভালোর জন্য কাজ করে। ঘর্ষণ আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ঘর্ষণের প্রকার হচ্ছে তোমার 4 প্রকার হয় সাধারণত। তোমাদের যেটা আছে বইয়ে, সেটা 2 প্রকার দেওয়া আছে খালি। অ্যাকচুয়ালি ঘর্ষণ 4 প্রকার হয়। তো আমাদের দুটো যে সিলেবাস আছে ওটাতে নিয়ে পড়বো। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, মানে স্থির অবস্থায় যে ঘর্ষণ হয়, মানে কোন একটা বক্স আছে, ধরো এরকম একটা বক্স আছে, এখানে এভাবে রাখা আছে। আগে স্লাইডে যেটা দেখলে যে বাচ্চাটা একটা বক্সকে ঠেলছিল এইভাবে, তো এখানে কেউ একজন এই বক্সটাকে ঠেলছে এভাবে, ধরো ছবি সমস্যা, যাই হোক, এদিকে একটা এফ ফোর্স দিয়ে কেউ কেউ ঠেলছে, ধর তুমি ঠেলছো এই বক্সটাকে, তো দেখবে বক্সটা অনেকটা ভারী, এটা ধরে নাও বক্সটা একটা ভারী বক্সকে তুমি ঠেলছো এফ ফোর্সে, এইদিকে ঠেলছো। তো ওই যখন ঠেলছো, তো সঙ্গে সঙ্গে কি বক্সটা মুভ করতে শুরু করে দেয়? একটা ভারী বক্স করে না, আস্তে আস্তে তুমি ফোর্স বাড়াচ্ছ, মুভ করে না, আস্তে আস্তে বাড়াচ্ছ, একদম লাস্ট পজিশনে গিয়ে দেখবে এই বক্সটা চলতে শুরু করে দেয়। তো আপাতত যতক্ষণ না বক্সটা চলছিল, হ্যাঁ, যতক্ষণ না বক্সটা চলছিল ততক্ষণ পর্যন্ত যে ঘর্ষণ বলটা তোমার এই ফোর্সকে বাধা দিচ্ছিল, এদিকে সমান্তরালে যে ফোর্স তোমাকে বাধা দিচ্ছিল, সেটাকে বলবো আমরা স্থিত ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ। কি লেখা আছে দেখো, যে কোনো বস্তুকে টানা বা ঠেলার সত্ত্বেও যদি বস্তুটি স্থির থাকে, তাহলে ওই অবস্থায়, মানে ওই সময় যখন স্থির থাকছে, সেই সময় যে ঘর্ষণ বলের উদ্ভব হয় তাকে বলে স্থিত ঘর্ষণ। যে ঘর্ষণ বলের উদ্ভব হয় তাকে বলে স্থিত ঘর্ষণ। এই যে তুমি যখন ফোর্স দিচ্ছিলে, বাট বক্স এগোচ্ছিল না, কেন এগোচ্ছিল না? ফোর্স দিচ্ছ তো, এগোচ্ছে না কেন? নিশ্চয়ই বাধা দিচ্ছে, সেই সময় অ্যাকচুয়ালি ঘর্ষণ বল বাধা দিচ্ছে। তো ওই সময় তুমি যখন ঠেলছিলে বাট বক্স এগোচ্ছিল না, সেই সময় যে ঘর্ষণটা বাধা দিচ্ছে, সেই ঘর্ষণ বলটাকে আমরা ডিফাইন করো এই নাম দিয়ে, সেটা বলে স্থিতি ঘর্ষণ নাম দিয়ে ডিফাইন করো এটাকে আমরা, চল ঘর্ষণ যেটা, বা গতিশীল অবস্থায়। হ্যাঁ, গতিশীল অবস্থায় ঘর্ষণ ঘটে। তুমি একটা ফুটবলকে
কিক করলে বা গড়িয়ে দিলে মেজের উপরে, দেখবে একটু পরে গিয়ে ওটা স্টার্ট হয়ে যাবে। কিন্তু নিউটনের গতিসূত্র অনুযায়ী কি ছিল, স্টার্ট না হওয়ার কথা ছিল, সারা জীবন চলতে থাকার কথা ছিল, বাট ওটা স্থির হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে গিয়ে ওটা থেমে যাচ্ছে। কেন যাচ্ছে? এই ঘর্ষণ বলে কেন যাচ্ছে। যখন বলটা ঘোরাচ্ছিল না, আস্তে 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 গতি কমে যাচ্ছে, কারণ ফোর্স বিপরীত দিকে লাগছে, সমান্তরালের বিপরীত। ধরো বলটা এদিকে এগোচ্ছিল ইউ গতিবেগে, আর ফোর্স লাগছে এদিকে, এফ লিখছি, ছোট হাতের এফ লিখছি, ফ্রিকশন, ঘর্ষণ ইংরেজি হচ্ছে ফ্রিকশন, এফ দ্বারা লিখছি, ঘর্ষণের দিকে লাগছে আর বলটার দিকে যাচ্ছে। বল যেহেতু মাটি দ্বারা ফোর্স বলের উপরে বিপরীত দিকে লাগছে, তাহলে এর গতিবেগ আস্তে আস্তে কমতে থাকবে, দিয়ে একসময় গিয়ে থেমে যাবে। তো এই যে যখন চলছিল না বলটা, ওই চলাকালীন যে ঘর্ষণ বলটা ওর উপর কাজ করছিল সেটাকে বলা হয় চল ঘর্ষণ। আর দুটো আছে আবর্ত ঘর্ষণ, কোনো বস্তু ঘুরছে, বেয়ারিং যেগুলো হয় না সাইকেলের চাকায় যখন লাগানো থাকে, ওই যে ঘোরার সময় যে ঘর্ষণটা লাগে সেটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণ হচ্ছে, প্রবাহী কি হয়, গ্যাস আর তরল, এই দুটো প্রবাহ হয়। তো তরল যখন পাইপের মধ্যে প্রবাহ করে না, তখন এই তরলের উপর একটা ঘর্ষণ বল কাজ করে, সেটা হলো প্রবাহ ঘর্ষণ বা প্রবাহী ঘর্ষণ। এগুলো পরে আছে অবশ্য, ডিটেলস জানবে তখন। আর এটা অবশ্যই এই যে চার্টটা যেটা লেখা আছে, যে বক্সটা, এটা মনে রাখবে যে চল ঘর্ষণের মান সবসময় স্থির ঘর্ষণের চাইতে কম হয়। চল ঘর্ষণের মান স্থির ঘর্ষণের চাইতে সবসময় কম হয়। চলো এটা একটু দেখিনি, যেটা আছে ঘর্ষণের এই পার্ট একটা বলতে গেলে, যেটা দেখাচ্ছিলাম, তুমি এদিকে ফোর্স দিচ্ছ, তাহলে বস্তু যখন এদিকে এগোবে তখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, পেছন দিকে কাজ করবে নিশ্চয়ই। এই যে ছোট হাতের দ্বারা লেখা আছে দেখো, এটাকে বলা হয় ফ্রিকশন বিপরীত দিকে কাজ করছে, আর তুমি ফোর্স দিচ্ছ সামনের দিকে, বক্স আস্তে আস্তে এগোচ্ছে, তো সেই সময় ফ্রিকশন কাজ করে পেছন দিকে। আর নিউটনের যে তৃতীয় গতিসূত্র, সেখান থেকে কি জানতে পেরেছে, প্রত্যেকটা বস্তুর সামান্য বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এই বস্তুটা যখন এটা সমান্তরালে রেখেছি বক্সটাকে, তখন কি হচ্ছে, পৃথিবী এর উপর একটা বল দ্বারা টানছে, যেটা ওজন বলে, ওর এটা ফোর্স দ্বারা টানছে নিশ্চয়ই। তো যেহেতু পৃথিবী একে টানছে, প্রত্যক্ষ হবে, আমরা পরোক্ষভাবে এটা বলতে পারি যে এই বক্সটা পৃথিবীর সারফেসের উপর একটা বল প্রয়োগ করছে, তাহলে পৃথিবী এর উপর একটা বল প্রয়োগ করবে। যে পৃথিবী এর উপর যে লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে, সেটা বলে নর্মাল ফোর্স বা নর্মাল রিঅ্যাকশন বলে। এটাকে ছোট হাতের এন দ্বারা, অনেক সময় বড় হাতের এন দ্বারা লেখা, ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে বস্তুর ওয়েট, যেটার একক হচ্ছে নিউটন, মানে একটা বলের একক, মানে বল প্রয়োগ করছে। তো এই ক্ষেত্রে যে এফ ইকুয়াল টু মিউ এমজি, যেটা আমরা লিখছিলাম, এই যে এমজিটা না, যেটা, এটা হচ্ছে সেই ওয়েটটা যেটার উপর ঘর্ষণ ডিপেন্ড করে। আর হচ্ছে মিউ, এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এই ঘর্ষণ গুণাঙ্ক সেটা এখানে তখন ইসে থেকে আসে যে সমান্তরালের প্রকৃতিটা কেমন, এটা কি রাফ খুবই নাকি স্মুথ, এটার উপর ডিপেন্ড করছে। ওখান থেকে আসে মিউটা, আর এই যে ওজনটা, সেখানে যে ওজনটা আসছে এখান থেকে আসে এমজিটা, এমজি আসছে ওজন থেকে, আর মিউ আসছে ইসের সমতলের প্রকৃতি কিরকম, খুবই রাফ, এবড়ো খেবড়ো, বিশাল এবড়ো খেবড়ো, না কম এবড়ো খেবড়ো, নাকি স্মুথ, তারপর সেখান থেকে আসছে মিউটা আমাদের। তো তাহলে আজকের টপিক এখানে শেষ করছি আমরা, ঘর্ষণ পর্যন্ত শেষ করলাম। পরবর্তী দিন আমরা স্টার্ট করব তরলের চাপ, তরল সম্বন্ধে বাকিগুলো জেনে নেব। ভিডিও শেষ করার আগে একটা কথা বলে যাই, আমি যেটা বলছিলাম যে প্রত্যেকদিন না, হয়তো একদিন দুদিন বাদ দিয়ে প্রত্যেকদিন এখানে ভিডিও আপলোড হতে থাকে এই স্কুলার ইউটিউব চ্যানেলে। তো এটাকে ফলো করো, প্লাস আমার পিপিটি ফলো করো, নিজের বুকস পড়ো, তাহলে পরীক্ষায় নিশ্চয়ই তোমার রেজাল্টের উন্নতি ঘটবে আস্তে আস্তে। আর ভিডিওগুলো একদম পুরো ফুল লেন্থে দেখো, ঠিকঠাকভাবে দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আরও বেশি ভালো লাগলে একটু লাইক করবে। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা আজকে টপিকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, পরে ভিডিওতে আমি উত্তর দিয়ে দেবো। ওকে।